বধূবরণ দ্বিতীয় পর্ব। অবন্তিকা তৃপ্তি। সাঈদ ছেড়ে দিল না, বরং হৈমীর গলায় ক্রমাগত নাক ঘষে উস্কে স্বরে বলে, প্লিজ ডোন্ট গো না, আই ওয়ানা ফিল ইউ এভরি সেকেন্ড অফ মাই লাইফ। হৈমন্তী। হৈমী স্তব্ধ হয়ে শুয়ে রইল, বরংস গলায় খোঁচা দাড়ির স্পর্শ শরীরের প্রতিটা কূপ অবধি দাঁড়িয়ে দিচ্ছে। হৈমী আলগোছে হাত তুলে বুকের ওপর শুয়ে থাকা সাঈদীকে চুল হাত বুলিয়ে দিল। খানিক পর ছোট্ট শ্বাস ফেলে বলল, যেতে হবে। এই অল্প বয়সে আব্বা রাজি হবে না মোটেও, জেদ দেখাবেন না। সাঈদ কথাটা শোনামাত্র বেশ জোরে সোরে কামড় বসিয়ে দিল হৈমীর গলার 2 ইঞ্চি নিচে থাকা কালো তিলে। ব্যথায় আ করে উঠল হৈমী। সাঈদ মাথা তুলে তেড়া করে বলল, তুই কচি খুকি নাকি? আজ বিয়ে হয়েছে, কাল বাচ্চাও হয়ে যাবে, আসছে অল্প বয়স। তোর বাপেই তো তোর মাকে আরও অল্প বয়সে বিয়ে করেছে, আর আমি করলেই তোর বাপের গায়ে লেগে গেল, ধান্দাবাজ। হৈমী রাগ দেখালো। শুরু হয়েছে আবার বাপ নিয়ে কথাবার্তা, অসভ্য। হৈমী রেগে সাঈদের চুল থেকে হাত সরিয়ে নিল। সাঈদ টের পেতেই জোর করে হাত আবার নিজের চুলে রেখে দিল। হৈমী অগত্যা সাঈদের চুল ব্রাশ করতে করতে বলল, বেশি বলবেন না, আব্বাদের সময় এসব চলতো, এখন যুগ বদলেছে তাই। তা তোর বয়স কত বল? 17 তো হবেই। কেন? আমি যতদূর জানি তোর মায়ের 16 বছর বয়সে তুই 1 বছরের ছিলি। আসছে যুগের কথা বলতে আমাকে, যুগ বদলে নাই। তোর বাপ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, নিজে এই বয়সে বাপ হয়েছে, আর আমাকে এখন বাপ হতে সুযোগ দিচ্ছে না। আনবিলিভেবল। সাঈদ কথাটা বলে সোজা হয়ে উঠে বসে বিছানা হেলান দিয়ে কোলে বালিশ রেখে হাতের তালু চিবুকে ঠেকে ঠাই চেয়ে রইল হৈমীর দিকে। হৈমী উঠে বসল, কানের পিছনে চুল গুজে ইতি অতি চেয়ে বল, খেতে চলুন, আমরা চলে যাব। সাঈদ হামি তুলে রুমে এক পাশটা ভালো করে দেখে নিল। কি দেখল সেই নিজে জানে। তারপর হঠাৎ করেই বলল, বাচ্চাদের থাকার জন্য রুমটা কাল থেকে সাজানো শুরু করে দিতে হবে। 6 মাস লেগে যাবে পুরো রুমটা সাজাতে, আর 4 মাস ওয়েট করলেই বেবি হাজির। আইডিয়া কেমন বুচি? হৈমী অবাক হলো খানিকটা, প্রশ্ন করল, বাচ্চা 1 বছর? কি বলছেন? 1 বছরের মধ্যে কার বাচ্চা আসবে ঘরে? আপনার আত্মীয়ের? আপনার বড় আপুর বিদেশ থেকে ফিরছে নাকি? সাঈদ বাঁকা হাসল। বিছানা ছেড়ে উঠে কাবার্ড থেকে টোয়াল আর ট্রাউজার নিয়ে হৈমীর পাশে দাঁড়িয়ে হুট করে হৈমীর গালে চুমু খেয়ে চলে গেল বাথরুমে। হৈমীর গালে হাত দিয়ে থম হয়ে বসে রইল। বাথরুম থেকে শুনতে পেল সাঈদ বলছে, আমার নিজের বাচ্চা ল্যান্ড করিয়ে তোর বাপের সকল আজগুবি সত্য আমি ভেঙে ফেলব, জেনে রাখ হৈমন্তী। সো বি রেডি ফর মাই বেবি। হৈমীরা রাতের খাবার দাবার করে চলে গেল বাড়িতে। সাঈদ হৈমী বেরিয়ে যেতেই উপরের ঘরে যাচ্ছিল। ঘরের পেছন থেকে ওবায়দুল্লাহ বলে উঠল, উকিলে কাগজগুলো নিয়ে রিডিং রুমে আসো সাঈদী, কাজ করতে হবে আমার সঙ্গে। অনুর মা, চা পাঠিয়ে দিও আমাদের বাপ বেটার জন্য। আম্মু, আমার জন্য কফি। সাঈদ কথাটা বলে কাগজ আনতে চলে গেল। মনে মনে সাঈদ বাবার উপরে ফুলে আছে। বারবার তার তীক্ষ্ণ চোখ ঘুরিয়ে ফিরিয়ে ওবায়দুল্লাহর উপর পড়ছে। ওবায়দুল্লাহও এসব আগ্রহ করে মৃদু হেসে রিডিং রুমে চলে গেলেন। এতদিনে ছেলের বিষদাঁতটা ভাঙতে পেরে তিনি যা পারা নাই খুশি, আনন্দিত। তার বেপরোয়া ছেলেকে একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। এই পৃথিবীতে চাইলেই সব কিছু পাওয়া যায় না, এটা তার ছোট ছেলে প্রায় ভুলতেই বসেছিল। এবার তার সুবুদ্ধি হলেই হয়। রিডিং রুমে বাপ ছেলে অনেক
রাত ভর কাজ করলেন। নতুন বাড়ি কিনে ভাড়া দিতে চাইলেন ওবায়দুল্লাহ। কাগজপত্রের হিসাব জন্য মেলানো। আজকাল বাড়ি ভালো লাগলেও কাগজ ঠিক থাকে না, একটু ঝুট ঝামেলা লেগে থাকে কাগজে। সাইদ ওকালতি নিয়ে পড়াশোনা করছে, তাই বাড়ির সব উকিল সম্পর্কের কাগজপত্র সেই দেখাশোনা করে। কাজের ফাঁকে সাইদ কফি কাপে চুমুক দিয়ে মাথা নিচু করে কাগজের চোখ বুলিয়ে বলল, আমাকে ফাঁসিয়ে কি মজা পেলে? বিয়েটা হয়ে গেছিল। ওবায়দুল্লাহ এ প্রশ্নের অপেক্ষায় ছিলেন। তিনি হেসে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন। তারপর বললেন, দরকার ছিল, মেয়েটা এখনও অল্প বয়সী, তোমার কাছে আসার বয়স তার হয়নি। আমার বয়স হয়েছে, এটাই যথেষ্ট ছিল। ঝামেলা কেন করলে? নাতি নাতনি দেখার শখ নেই তোমার? ওবায়দুল্লাহ ছেলের লাগামহীন কথা শুনে ভীষণ খেলেন বোধহয়। পরপর কাগজের আরেকটা ফাইল ঠাস করে সাইদের সামনে রেখে রেখে বললেন, অসভ্য ছেলে, কাজ করে বসে, কাজের সময় উল্টোপাল্টো কথা বলে মাথা খাবে না। সাইদের কথা শুনে কলমটা 2 আঙুলের মাঝখান থেকে ছেড়ে ঠাস করে টেবিলের উপর রেখে দিল। চেয়ারে 2 হাতলে আরাম করে হাত রেখে বসে সরাসরি চোখ রাখল ওবায়দুল্লাহর দিকে। তারপর বলল, আম নট ইন মুড এনিমোর। ইট হ্যাভ এ ডিসিশন। এখন এই মুহূর্ত থেকে বাড়ির কোনো কাগজপত্র দেখাশোনা করব না আমি। আমার মাথা গরম, বউ ঘরে না আসা অবধি মাথা ঠান্ডা হবে বলে মনে হচ্ছে না। আমি মাথা গরম অবস্থায় কাগজ দেখে মানে কোটি টাকার লোকসান। উল্টো সিদ্ধান্তে তোমার ক্ষতি। ঘরের বউ আসুক, মাথা ঠান্ডা হলে তারপর আমি আবার কাগজপত্র দেখাশোনা করব। বাট ফ্রম নাও ইটস ক্লোজ বাই। গুড নাইট বাবা। বাবা উচ্চারণ একটু টেনে টুনে বলে সাইদ জ্যাকেট চেয়ারের হাতল থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে চলে গেল নিজের রুমে। ওবায়দুল্লাহ হাঁ করে দেখতে লাগলেন জেদি ছেলে চলে যাওয়া। সাইদ একবার বলেছেন কাজ করবে না, তাকে হাজার বলেও কাজ করানো যাবে না। জেদ যেন রন্ধে বহমান। কার থেকে পেয়েছে এত জেদ? হাসল ওবায়দুল্লাহ। যৌবনকালে তার নিজের মধ্যে তেমন উদ্দীপ্ত জেদ ছিল বটে। জেদের বশে পরিবারের অমতে জড়িয়েছেন রাজনীতিতে। আজ গ্রামের মুখপাত্র তিনি। সবই এই জেদের ফসল। জিনঘটিত ব্যাপার স্যাপারে ছেলেকে দোষারোপ করে খুব লাভ নেই ভেবেই দমে এলেন ওবায়দুল্লাহ। হৈমি বিছানা বসে স্কুল হোমওয়ার্ক করছে। পাশে 9 বছরের বোন কিয়া শুয়ে মোবাইল কার্টুন দেখছে। বেশ রাত হয়েছে। হৈমি বই পাশে রেখে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। কিয়া এখনও মোবাইল দেখ। হৈমি হাত থেকে টান দিয়ে মোবাইল নিজের হাতে নিয়ে নিল। কিয়া রেগেমেগে তাকালেন হৈমির বাঁকা চোখে চেয়ে বলল, কি এভাবে তাকাস কেন? আম্মাকে ডাকবো? এত রাতে মোবাইল দেখছিস, ঘুমা। কিয়া ধমক খেয়ে ঠোঁট উল্টালো। তারপর বলল, ঘুম আসছে না আপু, আর একটু দেখি না কার্টুন দাও। হৈমি হাসল। পরম মমতায় বোনের ছোট্ট দেহ নিজের সঙ্গে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আপু মাথায় হাত বুলাচ্ছিস? ঘুম চলে আসবে। কিয়া হৈমির বুকের সঙ্গে মিশে গেল একদম। হৈমি আলতো হাতে কিয়ার মাথায় হাত বুলাচ্ছে। কিয়া নাকে হৈমির নাকের গন্ধ শুকে বলল, আপু তোমার গর্তে কেমন আম্মা আম্মা গন্ধ পায়। আমার স্নো পাউডার তুমি মাখছো? আমাকে একটু মাখিয়ে দিবে। হৈমি হাসলো, বলল, কালকে সকালে দিব, এখন ঘুমাও। এই চোখ বন্ধ। কিয়া খানিক কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ল। হৈমির ছোট্ট মাথায় তখনও ঘুরছে রাতে সাইদের কথা। বাচ্চা, ওদের তো বিয়ে মানা হয়নি। বাচ্চা এখন কোথা থেকে আসবে? ধুর, সাইদও না।
একদম যা তা। তবুও তো সে হৈমি বড্ড শখের পুরুষ। হৈমি রে, তোর গালে তিলের এটা কি লাভ বাইট দেখছি আমি। হৈমি কথাটা শোনা মাত্র স্কুলে সাদা ওড়নাটা গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে কলম দিয়ে খাতায় আঁকাবুকি করতে করতে বলল, উফ, কালকে রান্না করার সময় মাটির চুলো থেকে আগুনের ফুলকি এসে পড়েছে, সেরকম কিছু না। নিশি শুনে বিশ্বাস হলো না কথাটা নিশি। সে আর একটু এগিয়ে এসে হৈমির গলা থেকে ওড়নাটা সরাতে নিলে হৈমি তাৎক্ষণিক দূরে সরে গেল। কথা ঘুরিয়ে বলল, শুনলাম তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, রাজি জানে? নিশি এবার মুখ ভার করে বসল, এক হাত বেঞ্চ উপরে রেখে মাথাটা হাতের উপর ঠেস দিয়ে রেখে চাইল হৈমির দিকে। তারপর বলল, হ্যাঁ এসেছে, সাইদ ভাই সব সামলে নিয়েছে। আবার রাজীবকে কল করে আমাদের বাড়ি পাঠিয়েছিলেন। রাজীব এসে তো সেরকম একটা কাণ্ড ঘটালো বাড়িতে, বাবাকে হাতে পায়ে ধরে আমাদের বিয়ের জন্য রাজি করালো। হৈমি অবাক হয়ে গেল। কাল রাতেই তো ও বাড়ি থেকে এলেন। হৈমি সাইদের মুখে তো এমন কোনো কথা শুনেনি। তার বান্ধবীর সঙ্গে খাতির দেখাচ্ছে, অথচ তাকে মুখখান দিয়ে বলল না অসহ্য পুরুষ। হৈমি বলল, তা আমার তো বিয়ে খাচ্ছিস তাহলে খুব দ্রুত। কি বলিস? কথা বলে আনন্দে নিশি শরীরের উপর কৌতূহলপূর্ণ হেসে ঢলে পড়ল হৈমি। নিশি মুখ ভ্যাংচাল, হৈমিকে সোজা করিয়ে আবার জায়গায় বসিয়ে দিয়ে বলল, ও বাঁচা ধন, এখন নয়, আরও 2 বছর পর রাজীব চাকরি পেলেই তবেই আব্বা বিয়ে দেবে, নচে নয়। সে আর কি, রাজীব চাকরি পেলে আর কতদিন, ঠিক পেয়ে যাবে, দেখা যাবে 2 বছর আগেই আমরা তো বিয়ে খেয়ে নিয়েছি। নিশি লজ্জা পেয়ে হাসল, তারপর হুট করে কিছু মনে পড়ে গেল। যেমন নিশি বলে উঠল, এই হৈমি, আসার সময় দেখলাম সাইদ ভাই তার চেলাপেলাদের নিয়ে মাসুগুন্ডাকে শাসা কলার ধরে রাগে চিৎকার চেঁচামেচি করছে, তুই কি কিছু বলছিস ওনাকে? হৈমি আঁতকে উঠল। সাইদ শহর থেকে গ্রামে ফিরলেন, রোজ এমন কোনো না কোনো ঘটনা ঘটায়। হৈমি গ্রামে ঘটা কিছুই তাকে বলে না, অথচ হৈমির অসুবিধার কথা তার সবসময় নখদর্পণে থাকে বটে। কিভাবে জানে সে? এতদিন হৈমি জানত না, এখন জানে। এই রাজীবের একটা ছোট ভাই আছে, নাম হারুন। তাকে রোজ হৈমি নিজের সামনে পিছনে দেখতে পায়। হৈমির ধারণা সে হৈমির ওপর সাইদের কথা মতো নজর রাখে। এখানকার সব খবরাখবর সে সাইদকে ট্রান্সফার করে। হৈমি দীর্ঘ শ্বাস ফেলল, তারপর বই খাতা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, আমার ঠেকা পড়েনি তাকে এসব বলতে। জেনেছে নিশ্চয় সাঙ্গাপাঙ্গা থেকে। গ্রামে এলে মারামারি করা যেন একটা অভ্যাস হয়েছে তার, যেন মজাদার কোনো অভ্যাস। ছি! নিশি হইছে বলে উঠল যেমন। মেয়েটা একদম সাইদের বদনাম শুনতে পারে না, যেন সাইদের নয় কেউ সাইদের বদনাম করে স্বয়ং নিশির গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেটা হলে এবারও। নিশি এক মুহূর্তে দেরি না করে বলল, ধুর, ওমন বলিস না, সাইদ ভাই তোকে ভালো। চুপ, আর তা হয়ে সাবাই গাইবি না, একদম মাইর লাগাবো ধরে। ছুটি হয়ে গেছে, বাড়ি যাবি চল। একদিন পর দুপুরে তখন হৈমি ঘরে পড়াশোনা করছে, হঠাৎ ওড়নার আড়ালে লুকিয়ে থাকা ফোন বেজে উঠল হৈমির। ফোনটা বেশ আগে সাইদ দেওয়া, তখন অবশ্য সাইদ ততটা লাগাম ছাড়া ছিল না। কথাবার্তা হৈমির সাথে বড্ড সভ্য ব্যবহার করত, আর এখন পুরোই অসভ্যের জাত। কথাবার্তায় ভেজাল ব্যবহার উপচে পড়ে যেমন। হৈমি আশপাশ ভালো করে দেখে নিল, কেউ নেই।
চারপাশে কেউ দেখা যাচ্ছে না। নিশ্চয় খেলতে গেছে। হৈমি উঠে দরজা বন্ধ করে দিল। তারপর বদ্ধ দরজার পিঠ ঠেকিয়ে ফোন কানে ধরল। ওপাশ থেকে হাই হ্যালো কোনো ধার ধরতে দেখা গেল না সাইদকে। সরাসরি জানানো হলো, বাড়ির বাইরে আছি, 2 মিনিটের মধ্যে আয়, আর হিজাব বেঁধে আসবি, স্টাইল করে না, সব কিছু ঢেকে আসবি। সব কিছু মানে? সব কিছু। হৈমি রেগে গেল খানিক, তবে রাগ প্রকাশ না করে বলল, আমি আসবো না, আব্বা বাইরে চাল শুকাচ্ছেন, দেখতে পেলে মাই লাগাবে আমাকে। তুই আসবি আর এক্ষুনি আসবি, নইলে আমি ভিতরে আসছি। আসবো? হৈমি তড়িঘড়ি করে বলল, না, আশা লাগবে না আপনার, আমি আসতেছি, দাঁড়ান আপনি। ওকে, হিজাবের কথা ভুলবি না। হৈমি ফোন কেটে দিল। কি বলে বের হবে ভাবছে বসে বসে। পরে ভাবল নিশির কথা বলে যাওয়া যাবে। হৈমি চটজলদি জামা পাল্টে হিজাব বেঁধে নিল। দরজা খুলে বের হয়ে উঠানে বাবার কাছে আসলো। হৈমির বাবা শাহেদ হাত দিয়ে চাল মেলে দিচ্ছিল রোদ্দুরে। হৈমিকে এত সেজেগুজে বেরোতে দেখে তিনি প্রশ্ন করলেন, কই যাচ্ছ? আব্বা, ওই নিশির ভাতিজির জন্য আজকে ঘরোয়াভাবে সিন্নি করা হচ্ছে ওদের বাড়ি। নিশি আমাকে দাওয়াত দিয়েছে। শাহেদ আশেপাশে তাকালেন। একটু দূরে কালো বাইকের মধ্যে সাইদ হেলান দিয়ে ফোন দেখছিল। শাহেদ সেটা দেখে যা বুঝার বুঝে গেল। মেয়ের কথা লুকাতে শিখে গেছে। বাহ, বিয়ে তো হয়ে গেছে, এখন ঘুরতে চাইছে, ঘুরুক। তা এখন এসব অদেখা করে যাওয়ার সময় না হলে যে জামাই পেয়েছে মেয়ের জন্য, বাধা দিলে দেখা যাবে পুরো গোষ্ঠী মেয়ে তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে। শাহেদ গম্ভীর গলায় বললেন, ঠিক আছে যাও, সন্ধ্যার আগে ফিরে আসবে। মাগরিবের নামাজ ঘরে এসে পড়ো যেন। জি আচ্ছা আব্বা। হৈমির বাড়ির উঠানে গাছপালা সব হাত দিয়ে সরিয়ে সাইদের পাশে এসে দাঁড়ালো। সাইদ হৈমিকে দেখে হৈমির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ফোন পকেটে রাখল। দুহাত জিন্স পকেটে ঢুকে ধীরে পায়ে এগিয়ে এলো হৈমির দিকে। তারপর দুহাতে হৈমির কোমর পেঁচিয়ে ধরে হৈমির কাঁধে মুখ লুকায়। হৈমি আচমকা আচরণে থত করে কেঁপে উঠল যেমন। দুহাতে সাইদিকে ঠেলে দেবার চেষ্টা করলে সাইদি হৈমিকে চেপে ধরে কাঁধে মুখ লুকানোর অবস্থা। ফিস ফিস করে বলল, আই মিস ইউ হৈমন্তী, ব্যাডলি, ইউ নো। সাইদি নেশালো কথা শুনে শিরশির করে উঠল হৈমির সারা গা। সঙ্গে সাইদির মাতাল স্পর্শ। ঠান্ডা হয়ে যাচ্ছে হৈমি। হৈমি খুব কষ্টে মুখ খুলে, আব্বা দেখবে, ছাড়ুন। সাইদ তাৎক্ষণিক ছাড়ল না। কিছু সময় নিজের সঙ্গে জড়িয়ে রাখার পর তারপর ছাড়ল। বাইকে উঠে ইঞ্জিন চালু করে বলল, উঠে বসো, আমরা আজকে সারাদিন ঘুরবো, পারলে রাতটাও হোটেলে কাটিয়ে দেব। কি বলছিস? আমার বাচ্চাদের আসার ব্যবস্থা করতে হবে না? হৈমি বাইকের পিছনে বসতে চাচ্ছিল। সাইদের কথা শুনে বুকে ফু দিয়ে দূরত্ব 2 পা সরে দাঁড়ালো। সাইদ হৈমির রিয়াকশন দেখে হেসে উঠল শব্দ করে। তারপর আঙুলের ডগায় হৈমির কপালে রেখে ছোট্ট করে গুঁতো দিয়ে বলল, বদের হাঁটি, উঠে বস, আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাচ্ছি। হৈমি শ্বাস ফেলল এবার। সাইদ কাঁধে হাত রেখে বাইক চেপে বসলো। সাইদ শো করে বাইক চালু করল। বাইকের স্পিড বড্ড বেশি। হৈমির হিজাব খুলে যাচ্ছে বাতাসে ঝাপটায়। হৈমি একসময় প্রশ্ন করল, আমরা আজকে এভাবে ঘুরছি কেন? সাইদের পাশে আয়নার হৈমির মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, আমি চলে যাচ্ছি, এবার ফিরতে 1 মাসের উপর লাগবে। হৈমি কথাই বলতে ভুলে গেছে যেন। এত দূরত্ব চলে যাচ্ছে? এলো তো সবে 5 দিন হলো। হৈমি
আনমনে প্রশ্ন করল, 1 মাস কেন? প্রতিবার তো 15 দিনই চলে আসেন। সাঈদ হৈমির কথা শুনে বাঁকা চোখে তাকালো, ঠোঁটে দুষ্টু হাসি দিয়ে রেখে বলল, হঠাৎ আমার প্রতি এত মায়া? আর ইউ গোয়িং টু মিস মি? হৈমি সঙ্গে সঙ্গে মুখ ভাঙালো দ্রুত, অপর পাশে মুখ ঘুরিয়ে বলল, উফ, মোটেও না। মিথ্যা বলছেন হৈমি, সে বড্ড মিস করে সাঈদ যখন শহরে চলে যায়। প্রতিবার 5-10 দিনের কথা বলে 15 দিনেও আসে না গ্রামে, আর এবার স্বয়ং বলছে 1 মাস। তার মানে যাবে বেশ কয়েকদিন, ফিরবে না। কষ্টে হৈমির বুকটা জ্বালা করতে লাগলো, তবুও হৈমি স্বীকার করল না, প্রকাশ করল না সাঈদের সামনে। না হলে লাগাম ছাড়া সাঈদের যাত্রায় তাকে মুক্তি দেবে না। বেলাজ কথা দিয়েই খুন করে ফেলবে হৈমি ছোট্ট মনটা।